সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন সৈয়দ মুজতবা আলী রচিত ভ্রমণ কাহিনী দেশে বিদেশে বইটির প্রথম পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। চাঁদনি থেকে নওশিকে দিয়ে একটা শর্ট কিনে নিয়েছিলাম। তখনকার দিনে বিচক্ষণ বাঙালির জন্য ইউরোপিয়ান থার্ড নামক একটি অত্যন্ত প্রয়োজনীয় প্রতিষ্ঠান ভারতের সর্বত্র আনাগোনা করত। হাওড়া স্টেশনে সেই থার্ডে উঠতে যেতেই এক ফিরিঙ্গি হেঁকে বলল, এটা ইউরোপিয়ানদের জন্য। আমি গাঁক গাঁক করে বললুম, ইউরোপিয়ান তো কেউ নেই, চলো তোমাতে আমাতে ফাঁকা গাড়িটা কাজে লাগাই। এক তুলনাত্মক ভাষাতত্ত্বের বইয়ে পড়েছিলুম, বাংলা শব্দের অন্তদেশে অনুস্বার যোগ করিলে সংস্কৃত হয়, ইংরেজি শব্দের প্রাগদেশে জোর দিয়ে কথা বলিলে সাহেবী ইংরেজি হয়। অর্থাৎ পয়লা সিলেবেলে অ্যাকসেন্ট দেওয়া খারাপ রান্নায় লঙ্কা ঠেসে দেওয়ার মতো, সব পাপ ঢাকা পড়া যায়। সোজা বাংলায় এরই নাম গাঁক গাঁক করে ইংরেজি বলা। ফিরিঙ্গি তালতলার নেটিভ, কাজেই আমার ইংরেজি শুনে ভারী খুশি হয়ে জিনিসপত্র গোছাতে সাহায্য করল। কুলিকে ধমক দেবার ভার ওরই কাঁধে ছেড়ে দিলুম। ওদের বাপ খুড়ো মাসি পিসি রেলে কাজ করে, কুলি শায়েস্তায় ওরা ওয়াকিফহাল। কিন্তু এদিকে আমার ভ্রমণের উৎসাহ ক্রমেই চুপসে আসছিল। এতদিন পাসপোর্ট জামা কাপড় জোগাড় করতে ব্যস্ত ছিলাম, অন্য কিছু ভাববার ফুরসত পাইনি। গাড়ি ছাড়ার সঙ্গে সঙ্গেই প্রথম যে ভাবনা আমার মনে উদয় হলো সেটা অত্যন্ত কাপুরুষোচিত। মনে হলো আমি একা। ফিরিঙ্গিটি লোক ভালো, আমাকে গুম হয়ে শুয়ে থাকতে দেখে বলল, এত মনমরা হলে কেন, গোয়িং ফার? দেখলাম বিলিতি কায়দা জানে, ওয়ের আর ইউ গোয়িং বলল না। আমি যেটুকু বিলিতি ভদ্রস্থতা শিখেছি তার 14 আনা এক পাদ্রী সাহেবের কাছ থেকে। সাহেব বুঝিয়ে বলেছিলেন যে গোয়িং ফার বললে বাধে না, কারণ উত্তর দেবার ইচ্ছা না থাকলে ইয়েস নো যা খুশি বলতে পারো, দুটোর যে কোনো একটাতেই উত্তর দেওয়া হয়ে যায়, আর ইচ্ছে থাকলে তো কথাই নেই। কিন্তু ওয়ের আর ইউ গোয়িং যেন ইলিজিয়াম রোর প্রশ্ন, ফাঁকি দেবার জো নেই, তাই তাতে বাইবেল অশুদ্ধ হয়ে যায়। তা সে যাই হোক, সাহেবের সঙ্গে আলাপচারি আরম্ভ হলো, তাতে লাভও হলো। সন্ধ্যা হতে না হতেই সে প্রকাণ্ড এক চুবড়ি খুলে বলল তার ফিয়াঁসে নাকি উৎকৃষ্ট ডিনার তৈরি করে সঙ্গে দিয়েছে, এবং তাতে নাকি একটা পুরাদস্তুর পল্টন পোষা যায়। আমি আপত্তি জানিয়ে বললুম যে আমিও কিছু কিছু সঙ্গে এনেছি, তবে সে নিতান্ত নেটিভ বস্তু, হয়তো বড্ড বেশি ঝাল। খানিকক্ষণ তর্কাতর্কির পর স্থির হলো সব কিছু মিলিয়ে দিয়ে ব্রাদারলি ডিভিশন করে আলাকার্ত ভোজন হবে, যার যা খুশি খাবে। সাহেব যেমন যেমন তার সব খাবার বের করতে লাগলো, আমার চোখ দুটো সঙ্গে সঙ্গে যেন জমে যেতে লাগলো। সেই শিক কাবাব, সেই ঢাকাই পরোটা, মুরগি মুসাল্লাম, আলু গোস্ত। আমিও তাই নিয়ে এসেছি জাকারিয়া স্ট্রিট থেকে। এবার সাহেবের চক্ষু স্থির হওয়ার পালা। ফিরিস্তে মিলিয়ে একই মাল বেরোতে লাগলো, এমনকি শিক কাবাবের জায়গায় স্বামী কাবাব নয়, আলু গোস্তের বদলে কপি গোস্ত পর্যন্ত নয়। আমি বললুম, ব্রাদার, আমার ফিয়াঁসে নেই, এসব জাকারিয়া স্ট্রিট থেকে কেনা। একদম হুবহু একই স্বাদ। সাহেব খায় আর আনমনে বাইরের দিকে তাকায়। আমারও আবছা আবছা মনে পড়ল যখন সওদা করছিলুম তখন যেন এক গাবদা গোবদা ফিরিঙ্গি মেমকে হোটেলে যা পাওয়া যায় তাই কিনতে দেখেছি। ফিরিঙ্গিকে বলতে যাচ্ছিলুম তার ফিয়াঁসের একটা বর্ণনা দিতে, কিন্তু থেমে গেলুম। কি আর হবে বেচারির সন্দেহ বাড়িয়ে। তার উপর দেখি বোতল থেকে কড়া গন্ধের কি একটা ঢকঢক করে মাঝে মাঝে গিলছে। বলা তো যায় না, ফিরিঙ্গির বাচ্চা কখন রং বদলায়। রাত ঘনিয়ে এলো। খিদে ছিল না বলে পেট ভরে খাইনি, তাই ঘুম পাচ্ছিল না। বাইরের দিকে তাকিয়ে দেখি কাক জ্যোৎস্না। তবুও স্পষ্ট চোখে পড়ে এ বাংলাদেশ নয়। সুপারি গাছ নেই, আমজামে ঘেরা ঠাস বুরুনির গ্রাম নেই, আছে শুধু ছেঁড়া ছেঁড়া ঘরবাড়ি এখানে সেখানে। উঁচু পাড়িওয়ালা ইদারা থেকে তখনও জল তোলা চলছে, পুকুরের সন্ধান নেই। বাংলাদেশের সোদা সোদা গন্ধ অনেকক্ষণ হলো বন্ধ। দমকা হাওয়ায়
পোড়া ধুলো মাঝে মাঝে চড়াত করে যেন থাবড়া মেরে যায়। এই আধা আলো অন্ধকারে যদি এদেশ এত কর্কশ, তবে দিনের বেলার চেহারা না জানি কিরকম হবে। এই পশ্চিম, এই সুজলা সুফলা ভারতবর্ষ? না, তা তো নয়। বঙ্কিম যখন সপ্তকোটি কণ্ঠের উল্লেখ করেছেন, তখন সুজলা সুফলা শুধু বাংলাদেশের জন্যই। ৩০ কোটি বলে শুকনো পশ্চিমকে ঠাট্টা মস্করা করা কাষ্ঠরসিকতা। হঠাৎ দেখি পাড়ার হরেন ঘোষ দাঁড়িয়ে। হ্যাঁ, হরেনই তো। কি করে? মানে? আবার গাইছে ৩০ কোটি, ৩০ কোটি, কোটি কোটি। না, এ তো চেকার সাহেব, টিকিট চেক করতে এসেছে। কোটি কোটি নয়, টিকিট টিকিট বলে চেঁচাচ্ছে। থার্ড ক্লাস ইউরোপিয়ান হলে কি হবে? রাত ১৩টার সময় ঘুম ভাঙিয়ে টিকিট চেক না করলে ও যে নিজেই ঘুমিয়ে পড়বে। ধর্মর করে জেগে দেখি গাড়ির চেহারা বদলে গিয়েছে। ইউরোপিয়ান কম্পার্টমেন্ট দিশি বেশ ধারণ করেছে। বাক্স, তোরঙ্গ, প্যাটরা, চাঙাড়ি চতুর্দিকে ছড়ানো। ফিরিঙ্গি কোথায় কখন নেবে গিয়েছে টের পায়নি। তার খাবারের চাঙাড়িটা রেখে গিয়েছে, এক টুকরো চিরকুট লাগানো, তাতে লেখা গুড লাক ফর দি লং জার্নি। ফিরিঙ্গি হোক, সাহেব হোক, তবু তো কলকাতার লোক, তালতলার লোক। ওই তালতলাতেই ইরানি হোটেলে কতদিন খেয়েছি। হিন্দু বন্ধুদের মোগলাই খানার কায়দা কানুন শিখিয়েছি। স্কোয়ারের পুকুর পাড়ে বসে সাঁতার কাটা দেখেছি। গোরা সেপাই আর ফিরিঙ্গিতে মেম সাহেব নিয়ে হাতাহাতিতে হাততালি দিয়েছি। আর বাড়িয়ে বলবো না। এই তালতলারই আমার এক দার্শনিক বন্ধু একদিন বলেছিলেন যে এমেটিন ইঞ্জেকশন নিলে নাকি মানুষ হঠাৎ অত্যন্ত স্যাঁতস্যাঁতে হয়ে যায়, ইংরেজিতে যাকে বলে মডলেন। তখন নাকি পাশের বাড়ির বিড়াল মারা গেলে মানুষ বালিশে মাথা গুঁজে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে। বিদেশে যাওয়া আর এমেটিন ইঞ্জেকশন নেওয়া প্রায় একই জিনিস। কিন্তু উপস্থিত সে গবেষণা থাক, ভবিষ্যতে যে তার বিস্তর যোগাযোগ হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ভোর কোথায় হলো মনে নেই। জুন মাসের গরম পশ্চিমে গৌরচন্দ্রিকা করে নামে না। 7টা বাজতে না বাজতে চড়চড় করে ট্যারচা হয়ে গাড়িতে ঢোকে, আর বাকি দিনটা কিরকম করে কাটবে তার আভাস তখনই দিয়ে দেয়। শুনেছি পশ্চিমের ওস্তাদরা নাকি বিলম্বিত একতালে বেশিক্ষণ গান গাওয়া পছন্দ করেন না। দ্রুত তেতালেই তাদের কালোয়াতি দেখানোর শখ। আরও শুনেছি যে আমাদের দেশের রাগরাগিনী নাকি প্রহর আর ঋতুর বাছবিচার করে গাওয়া হয়। সেদিন সন্ধ্যায় আমার মনে আর কোনো সন্দেহ রইল না যে পশ্চিমের সকালবেলাকার রোদ্দুর বিলম্বিত আর বাদবাকি দিন দ্রুত। গাড়ি যেন কালোয়াত, ঊর্ধ্বশ্বাসে ছুটেছে। কোনো গতিকে রোদ্দুরের তবলচিকে হার মানিয়ে কোথাও গিয়ে ঠান্ডায় জিরোবে। আর রোদ্দুরও চলেছে সঙ্গে সঙ্গে ততোধিক ঊর্ধ্বশ্বাসে। সে পাল্লায় প্যাসেঞ্জারদের প্রাণ যায়। স্টেশনে স্টেশনে সম। কিন্তু গাড়ি থেকেই দেখতে পাই রোদ্দুর প্ল্যাটফর্মের ছাওয়ার বাইরে আর নয়নে গাড়ির দিকে তাকিয়ে আছে। বাঘা তবলচি যেরকম 2 গানের মাঝখানে বায়া তবলার পিছনে ঘাপটি মেরে চাটিম চাটিম বোল তোলে আর বাঁকা নয়নে ওস্তাদের পানে তাকায়। কখন খেয়েছি, কখন ঘুমিয়েছি, কোন কোন স্টেশন গেল, কে গেল না, তার হিসেব রাখিনি। সে গরমে নেশা ছিল, তা না হলে কবিতা লিখব কেন? বিবেচনা করুন। দেখিলাম পোড়া মাঠ, যতদূর দিগন্তের পানে দৃষ্টি যায়। দগ্ধ ক্ষুব্ধ ব্যাকুলতা, শান্তি নাহি প্রাণে ধরিত্রীর কোনোখানে। সবিতার ক্রুদ্ধ অগ্নিদৃষ্টি বর্ষিছে নির্মম বেগে। গুমরি উঠেছে সর্বসৃষ্টি অরণ্য পর্বত জনপদে। যমুনার শুষ্ক বক্ষ এতির অতির ব্যাপী। শুষিয়াছে কোনো ক্রূর যক্ষ তার স্নিগ্ধ মাতৃরস। হাহাকার উঠে সর্বনাশা চরাচরে। মনে হয় নাই 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 কোনো আশা এ মরুরে প্রাণ দিতে সুধাসিক্ত শ্যামলিম ধারে। কি কবিতা! পশ্চিমের মাঠের চেয়েও নিরস কর্কশ। গুরুদেব যতদিন বেঁচে ছিলেন ততদিন এ পদ্য ছাপানো হয়নি। গুরু সাপ, ব্রহ্মসাপ। গায়ের পাঠশালার বুড়ো পণ্ডিত মশাই হাই তুললেই তুড়ি দিয়ে করুণ কণ্ঠে বলতেন, রাধে গো ব্রজসুন্দরী, পার করো
পার করো। বড় হয়ে মেলা হিন্দি উর্দু পড়েছি, নানা দেশের নানা লোকের সঙ্গে আলাপচারি হয়েছে, কিন্তু পার করো বলে ঠাকুর দেবতাকে স্মরণ করতে কাউকে শুনিনি। শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা পার হয়ে এতদিন বাদে তত্ত্বটা বুঝতে পারলুম। নামগুলো ছেলেবেলায় মুখস্থ করেছি, ম্যাপে ভালো করে চিনে নিয়েছি, আর কল্পনায় দেখেছি তাদের বিরাট তরঙ্গ, খরতর স্রোত। ভেবেছি আমাদের গঙ্গা, পদ্মা, মেঘনা, বুড়িগঙ্গা এনাদের কাছে ধুলি পরিমাণ। গাড়ি থেকে তাকিয়ে দেখে বিশ্বাস হয় না এরাই ইতিহাস ভূগোলে নাম করা মহাপুরুষের দল। কোথায় তরঙ্গ আর কোথায় তীরের মতো স্রোত, এপার ওপার জুড়ে শুকনো খাঁ খাঁ বালুচর। জল যে কোথায় তার পাত্তাই নেই। দেখতে হলে মাইক্রোস্কোপ, টেলিস্কোপ দুয়েরই প্রয়োজন। তখন বুঝতে পারলুম ভবযন্ত্রণা পশ্চিমাদের মনে নদী পার হবার ছবি কেন এঁকে দেয় না। এসব নদীর বেশিরভাগ পার হবার জন্য ঠাকুর দেবতার তো দরকার নেই, মাঝি না হলেও চলে। বর্ষাকালে কি অবস্থা হয় জানি নে, কিন্তু ঠাকুর দেবতাদের তো আর কিস্তিবন্দি করে মৌসুম মাফিক ডাকা যায় না। 3 দিনের বর্ষা, তার জন্য 12 মাস চেল্লাচিল্লি করাও ধর্মের খাতে বেজায় বাজে খরচা। গাড়ি এর মাঝে আবার ভোল ফিরিয়ে নিয়েছে, দাড়ি লম্বা হয়েছে, টিকি খাটো হয়েছে। নাদুস নুদুস লালাজিদের মিষ্টি মিষ্টি আইয়ে ব্যাঠিয়ে আর শোনা যায় না। এখন 6 ফুট লম্বা পাঠানদের দাগা, দিলতা, রাউড়া, পাঞ্জাবিদের তুসি অসি, আর শিখ সর্দারজিদের জালবন্ধ দাড়ির হরেক রকম বাহার। পুরুষ যেরকম মেয়েদের কেশ নিয়ে কবিতা লেখে, এদেশের মেয়েরা বোধ করি সর্দারজিদের দাড়ি সম্বন্ধে তেমনি গজল গায়। সে দাড়িতে পাক ধরলে মোরসিয়া জারি গানে বার্ধক্যকে বেজ্জত করে। তাতে আশ্চর্য হবারই বাকি। তেওফিল গতিয়েরের একটা উপন্যাসে পড়েছি, ফরাসি দেশে যখন প্রথম দাড়ি কামানো আরম্ভ হয়, তখন এক বিদগ্ধা মহিলা গভীর মনোবেদনা প্রকাশ করে বলেছিলেন, চুম্বনের আনন্দ ফরাসি দেশ থেকে লোপ পেল। শ্বশ্রু ঘর্ষণের ভেতর দিয়ে প্রেমিকের দুর্বার পৌরুষের যে আনন্দঘন আস্বাদন পেতুম, ফরাসি স্ত্রী জাতি তার থেকে চিরতরে বঞ্চিত হল। এখন থেকে ক্লিবের রাজত্ব কল্পনা করতেও ঘেন্নায় সর্বাঙ্গ রিরি করে ওঠে। ভাবলুম কোন সর্দারজিকে এ বিষয়ে রায় জাহির করতে বলি। ফরাসি দাড়ি তার গৌরবের মধ্যাহ্ন গগনেও সর্দারজির দাড়িকে যখন হার মানাতে পারেনি, তখন এদেশের মহিলা মহলে নিশ্চয়ই সম্বন্ধে অনেক প্রশস্তি তারিফ গাওয়া হয়েছে। কিন্তু ভাবগতিক দেখে সাহস পেলুম না। এদেশে কোন কথায় কখন যে কার সাখত বেজ্জাতি হয়ে যায় আর খুনসে তার বদলাই নিতে হয়, তার হদিশ তো জানি নে। তুলনাত্মক দাড়িতত্ত্বের আলোচনা করতে গিয়ে প্রাণটা কুরবানি দেব নাকি? এরা যখন বেনির সঙ্গে মাথা দিতে জানে, তখন আলবাত দাড়িবিহীন মুন্ডও নিতে জানে। সামনের বুড়ো সর্দারজি প্রথম আলাপ আরম্ভ করলেন। গোয়িং ফার নয়, সোজাসুজি কাহা যাইয়েগা। আমি ডাবল তাসলিম করে সবিনয় উত্তর দিলুম, ভদ্রলোক ঠাকুরদার বয়সী, আর জবরজং দাড়ি গোফের ভিতর অতি মিষ্ট মোলায়েম হাসি। বিচক্ষণ লোকও বটে। বুঝে নিলেন নিরীহ বাঙালি কৃপান বন্দুকের মাঝখানে খুব আরাম বোধ করছে না। জিজ্ঞাসা করলেন, পেশওয়ারে কাউকে চিনি না হোটেলে উঠব? বললুম, বন্ধুর বন্ধু স্টেশনে আসবেন, তবে তাকে কখনো দেখিনি। তিনি যে আমাকে কি করে চিনবেন সে সম্বন্ধে ঈষৎ উদ্বেগ আছে। সর্দারজি হেসে বললেন, কিছু ভয় নেই। পেশাওয়ার স্টেশনে এক গাড়ি বাঙালি নামে না। আপনি 2 মিনিট সবুর করলেই তিনি আপনাকে ঠিক খুঁজে নেবেন। আমি সাহস পেয়ে বললুম, হ্যাঁ তা তো বটেই, তবে কিনা শর্ট পরে এসেছি। সর্দারজি এবার অট্টহাস্য করে বললেন, শর্টে যে 1 ফুট জায়গা ঢাকা পড়ে, তাই দিয়ে মানুষ মানুষকে চেনে নাকি? আমি আমতা আমতা করে বললুম, তা নয়, তবে কিনা ধুতি পাঞ্জাবি পরলে হয়তো ভালো হতো। সর্দারজিকে হারাবার উপায় নেই। বললেন, এও তো তাজ্জুব কি বাত, পাঞ্জাবি পরলে বাঙালিকে চেনা যায়? আমি আর এগুলুম না। বাঙালি পাঞ্জাবি ও পাঞ্জাবি কুর্তায় কি তফাৎ সে সম্বন্ধে সর্দারজিকে কিছু বলতে গেলে তিনি হয়তো আমাকে আরও বোকা বানিয়ে দেবেন।
তার চেয়ে বরঞ্চ উনিই কথা বলুন, আমি শুনে যাই। জিজ্ঞাসা করলুম, সর্দারজি, সিলওয়ার বানাতে কাগজ কাপড় লাগে? বললেন, দিল্লিতে 3.5, জালন্ধরে 4.5, লাহোরে 5.5, লালা মুসায় 6.5, রাওয়ালপিন্ডিতে 7.5, তারপর পেশাওয়ারে এক লম্ফে 10.5, খাস পাঠান মুল্লুক কোহাট খাইবারে পুরো থান। 20 গজ? তাও আবার খাকি শার্টিং দিয়ে বানানো। আমি বললুম, এরকম 1 বস্তা কাপড় গায়ে জড়িয়ে চলাফেরা করে কি করে? মারপিট, খুন, রাহাজানির কথা বাদ দিন। সর্দারজি বললেন, আপনি বুঝি কখনো বায়োস্কোপে যান না? আমি এই বুড়ো বয়সেও মাঝে মাঝে যাই। না গেলে ছেলে ছোকরাদের মতিগতি বোঝবার উপায় নেই। আমার আবার 1 পাল নাতি নাতনি। সেদিন দেখলুম 200 বছরের পুরনো গল্পে এক মেম সাহেব ফ্রকের পর ফ্রক পরেই যাচ্ছেন। মনে নেই 10খানা না 12খানা। তাতে নিদেন পক্ষে 40 গজ কাপড় লাগার কথা। সেই পরে যদি মেমরা নেচে কুঁদে থাকতে পারেন, তবে মদ্দা পাঠান 20 গজি সিলওয়ার পরে মারপিট করতে পারবে না কেন? আমি খানিকটা ভেবে বললুম, হক কথা, তবে কিনা বাজে খরচা। সর্দারজি তাতেও খুশি নন। বললেন, সে হলো 19-20-এর কথা। মাদ্রাজি ধুতি 7 হাত, জোর 8, অথচ আপনারা 10 হাত পড়েন। আমি বললুম, 10 হাত টেকে বেশি দিন, ঘুরিয়ে ফিরিয়ে পরা যায়। সর্দারজি বললেন, সিলওয়ারের বেলাতেও তাই। আপনি বুঝি ভেবেছেন পাঠান প্রতি ঈদে নূতন সিলওয়ার তৈরি করায়? মোটেই না। ছোকরা পাঠান বিয়ের দিন শ্বশুরের কাছ থেকে 20 গজি একটা সিলওয়ার পায়। বিস্তর কাপড়ের ঝামেলা। এক জায়গায় চাপ পড়ে না বলে বহুদিন তাতে জোড়াতালি দিতে হয় না। ছিঁড়তে আরম্ভ করলেই পাঠান সে সিলওয়ার ফেলে দেয় না, গোড়ার দিকে সেলাই করে, পরে তালি লাগাতে আরম্ভ করে। সে যে কোনো রঙের কাপড় দিয়েই হোক, পাঠানের তাতে বাছবিচার নেই। বাকি জীবন সে ওই সিলওয়ার পরেই কাটায়। মরার সময় ছেলেকে দিয়ে যায়। ছেলের বিয়ে হলে পর সে তার শ্বশুরের কাছ থেকে নূতন সিলওয়ার পায়। ততদিন বাপের সিলওয়ার দিয়ে চালায়। সর্দারজি আমাকে বোকা পেয়ে মশকরা করছেন না সত্যি কথা বলছেন বুঝতে না পেরে আমি বললুম, আপনি সত্যি সত্যি জানেন না আপনাকে কেউ বানিয়ে বানিয়ে গল্প বলেছে? সর্দারজি বললেন, গভীর বনে রাজপুত্রের সঙ্গে বাঘের দেখা। বাঘ বললে, তোমাকে আমি খাবো। এ হলো গল্প। তাই বলে বাঘ মানুষ খায়, সেও কি মিথ্যে কথা? অকাট্য যুক্তি। পিছনে রয়েছে আবার 70 বৎসরের অভিজ্ঞতা। কাজেই রণে ভঙ্গ দিয়ে বললুম, আমরা বাঙালি, পাজামার মর্ম আমরা জানব কি করে? আমাদের হলো বৃষ্টি বাদলার দেশ, খাল বিল পেরোতে হয়। ধুতি লুঙ্গি যেরকম টেনে টেনে তোলা যায়, পাজামাতে তো তা হয় না। মনে হয় এতক্ষণে যেন সর্দারজির মন পেলুম। তিনি বললেন, হ্যাঁ, বর্মা মালয়েও তাই। আমি ওই সব দেশে 30 বৎসর কাটিয়েছি। তারপর তিনি ঝাড় বেঁধে নানা রকম গল্প বলে যেতে লাগলেন। তার কতটা সত্য কতটা বানিয়ে বলা, সে কথা পরখ করার মতো পরশ পাথর আমার কাছে ছিল না। তবে মনে হলো ওই বাঘের গল্পের মতোই। 2-4 জন পাঠান ততক্ষণে সর্দারজির কাছে এসে তার গল্প শুনতে আরম্ভ করেছে। পরে জানলুম এদের সবাই 2-10 বছর বর্মা মালয়ে কাটিয়ে এসেছে। এদের সামনে সর্দারজি ঠিক তেমনি ধারা গল্প করে যেতে লাগলেন। তাতেই বুঝলুম ফাঁকির অংশটা কমই হবে। আড্ডা জমে উঠল। দেখলুম পাঠানের বাইরের দিকটা যতই রসকসহীন হোক না কেন, গল্প শোনাতে আর গল্প বলাতে তাদের উৎসাহের সীমা নেই। তর্কাতর্কি করে না, গল্প জমাবার জন্য বর্ণনার রং তুলিও বড় একটা ব্যবহার করে না। সব যেন বুটকাঠের ব্যাপার, সাদামাটা কাঠখোট্টা বটে, কিন্তু ওই নিরস নিরলঙ্কার বলার ধরনে কেমন যেন একটা গোপন কায়দা রয়েছে, যার জোর মনের উপর বেশ জোর দাগ কেটে যায়। বেশিরভাগই মিলিটারি গল্প,
মাঝে মাঝে ঘরোয়া অথবা গোষ্ঠী সংঘর্ষণের ইতিহাস। অনেকগুলো গোষ্ঠীর নামই সেদিন শেখা হয়ে গেল, আফ্রিদি, শিনওয়ারি, খুগিয়ানি, আরও কত কি। সর্দারজি দেখলুম এদের হাড়হদ্দ সব কিছুই জানেন। আমার সুবিধের জন্যে মাঝে মাঝে টিকা টিপ্পনি কেটে আমাকে যেন আস্তে আস্তে ওয়াকিফহাল করে তুলছিলেন। ফুরসত মাফিক আমাকে একবার বললেনও, ইংরেজ ফরাসির কেচ্ছা পড়ে পড়ে তো পরীক্ষা পাশ করেছেন, অন্য কোনো কাজে সেগুলো লাগবে না, তার চেয়ে পাঠানদের নাম বুনিয়াদ শিখে নিন, পেশাওয়ার খাইবার পাসে কাজে লাগবে। সর্দারজি হক কথা বলেছিলেন। পাঠানদের গল্প আবার শেষ হয় প্রত্যক্ষ প্রমাণ দিয়ে। ভাঙা ভাঙা পশতু, উর্দু, পাঞ্জাবি মিশিয়ে গল্প শেষ করে বলবে, তখন তো আমার কুছ মালুমই হলো না, আমি যেন শরাবির বেহুশিতে মশগুল। পরে যখন সফসফা, বিলকুল ঠান্ডা, তখন দেখি বাঁ হাতের দুটো আঙুল উড়ে গিয়েছে, এই দেখুন, বলে 22 গজি শিলওয়ারের ভাঁজ থেকে বাঁ হাতখানা তুলে ধরল। আমি দরদ দেখাবার জন্য জিজ্ঞেস করলুম, হাসপাতালে কতদিন ছিলেন? সুবে পাঠানিস্তান একসঙ্গে হেসে উঠল। বাবুজির অজ্ঞতা দেখে ভারী খুশি। পাঠান বলল, হাসপাতাল আর বিলাইতি ডাক্তার কাহা বাবুজি? বিবি পট্টি বেঁধে দিলেন, দাদিমা কুচকুচ হলদি ভি লাগিয়ে দিলেন, মোল্লাজি ফু ফুকার করলেন। আপ দেখিয়ে মালুম হয় যেন আমি 3 আঙুল নিয়ে জন্মেছি। পাঠানের ভগ্নিপতিও গাড়িতে ছিল। বলল, যে 3 জনের কথা বললে তাদের ভয়ে আজরাইল তোমাদের গায়ে ঢোকে না, তোমাকে মারে কে? সবাই হাসল। আমার দিকে তাকিয়ে বলল, ওর দাদিজানের কেচ্ছা ওকে বলতে বলুন না। পাহাড়ের উপর থেকে পাথরের পর পাথর গড়িয়ে ফেলে কিরকম একটা পুরো দস্তুর গোড়া পল্টনকে 3 ঘন্টা কাবু করে রেখেছিলেন। সেদিন গল্পের প্লাবনে রৌদ্র গ্রীষ্ম 2 ডুবে গিয়েছিল। আর কি খানাপিনা! প্রতি স্টেশনে আড্ডার কেউ না কেউ কিছু না কিছু কিনবেই। চা, শরবত, বরফ জল, কাবাব, রুটি, কোনো জিনিসই বাদ পড়ল না। কে দাম দেয়, কে খায়, কিচ্ছু বোঝবার উপায় নেই। আমি 2-1 বার আমার হিস্সা দেবার চেষ্টা করে হার মানলুম। 12 জন তাগড়া পাঠানের তির্যক বুচ্চ ভেদ করে দরজায় পৌঁছবার বহু পূর্বেই কেউ না কেউ পয়সা দিয়ে ফেলেছে। আপত্তি জানালে শোনে না, বলে, বাবুজি এই পয়লা দফা পাঠান মুল্লুকে যাচ্ছেন, না হয় আমরা একটু মেহমানদারি করলুমই। আপনি পেশোয়ারে আড্ডা কাড়ুন, আমরা সবাই এসে একদিন আচ্ছা করে খানাপিনা করে যাব। আমি বললুম, আমি পেশোয়ারে বেশি দিন থাকবো না, কিন্তু কার গোয়ালে কে দেয় ধুঁয়ো? সর্দারজি বললেন, কেন বৃথা চেষ্টা করেন? আমি বুড়ো মানুষ, আমাকে পর্যন্ত একবার পয়সা দিতে দিল না। যদি পাঠানের আত্মীয়তা মেহমানদারি বাদ দিয়ে দেশে ভ্রমণ করতে চান, তবে তার একমাত্র উপায় কোনো পাঠানের সঙ্গে একদম একটি কথাও না বলা। হ্যাঁ, তাতেও সবসময় ফল হয় না। পাঠানের দল আপত্তি জানিয়ে বলল, আমরা গরিব, পেটের ধান্দায় তামাম দুনিয়া ঘুরে বেড়াই, আমরা মেহমানদারি করব কি দিয়ে? সর্দারজি আমার কানে কানে বললেন, দেখলেন বুদ্ধির বহর, মেহমানদারি করার ইচ্ছাটা যেন টাকা থাকা না থাকার উপর নির্ভর করে।